তাহলে ক্লাস 9-এ 5 নম্বর স্কুলে সেকেন্ড পার্টটা দেখো। প্রথম পার্টের প্রশ্নগুলো আমরা আগের ভিডিও করে দিয়েছিলাম, যেখানে এ এবং গ্রুপ বি এর প্রশ্নগুলো আমরা দেখেছিলাম। এবারে সি এবং ডি এর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। তোমাদের টেক্সট বইয়েরই প্রশ্ন, তাও একবার দেখে নাও। তাহলে আর্কিমিডিসের নীতি, স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলে বা গ্যাসের ওজনের সমান হয়। তাহলে এখান থেকে এতটা। তারপর দেখো, একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বলের প্রয়োজন হবে? তাহলে তারটির প্রাথমিক দৈর্ঘ্য ধরে নিলাম এক্স। এখন দৈর্ঘ্য বৃদ্ধি কতটা করতে হচ্ছে, কারণ দ্বিগুণ করতে হচ্ছে আমাদের দ্বিতীয় দৈর্ঘ্যটাকে, মানে এক্স থেকে আমাকে 2x করতে হচ্ছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটা পেলো, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক, তার মানে এক্স বৃদ্ধি পাচ্ছে। ইয়ং গুণাঙ্ক ওয়াই বলে দিয়েছে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1। তাহলে বলের মানটা আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা জানি ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এ। তো এটা সমাধান করে এফ সমান বের করলাম। তাহলে এফ সমান বেরোলো, এফ সমান বেরিয়েছে ওয়াই। তাহলে প্রয়োজনীয় বল ওয়াই একক। পরেরটা অথবাটা, বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপটি লেখো। তাহলে এটা হলো বার্নৌলির গাণিতিক রূপ। এতটা করলে তোমাদের চলে যাবে। মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে? এখান দিয়ে লিখবে, কিছু ভৌত রাশি একক অন্য ভৌত রাশির উপর নির্ভরশীল নয়, স্বাধীনভাবে গঠিত হয়, তাকে বলা হচ্ছে মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। তারপরেই লেখা আছে দেখো, যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের উপর নির্ভর করে বা মৌলিক একক দ্বারা গঠিত হয়, তাকে বলা হচ্ছে লব্ধ একক। যেমন বেগ, ত্বরণ, বল। তারপর 4-এর দাগে একটা বন্দুকে গুলি ছোড়ার অঙ্ক রয়েছে, সেই অঙ্কটা একটু দেখে নাও। তাহলে ভরটা দিয়ে যে আমরা এসআই পদ্ধতিতে বের করছি, সেহেতু গুলির ভরটা যে গ্রামে রয়েছে সেটাকে আমরা কেজিতে নিয়ে চলে আসলাম। দিয়ে আমাদের সূত্রটা কি, ভি সমান মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। ইউ মানে কি, গুলির বেগ। এটা সমাধান করলে দাঁড়ালো মাইনাস 3/4 মিটার পার সেকেন্ড। তাহলে এই মাইনাসটা আমরা দেবো না, যখন লাস্টে অতএব দিয়ে উত্তর লিখবো। অতএব বন্দুকের প্রতিক্ষেপ বেগ হলো 3/4 মিটার পার সেকেন্ড। মাইনাসটা তাহলে কি বোঝাচ্ছে, মাইনাসটা বোঝাচ্ছে যে বস্তুর আমাদের বন্দুকের গুলির গতি যেই দিকে হবে, বন্দুকের গতি তার ঠিক বিপরীত দিকে হবে। অথবা একটা কার্যকর বল ও প্রতিমিত বল কাকে বলে? তাহলে কার্যকর বলটা এখান থেকে লিখবে, কোনো বস্তুর উপর ক্রিয়াশীল এক বা একাধিক বল যদি এমনভাবে ক্রিয়া করে যে ওই বলটির বা বলগুলির ক্রিয়ায় বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুটিতে ত্বরণ সৃষ্টি হয়, তবে সংশ্লিষ্ট বলসমূহকে কার্যকর বা অপ্রতিমিত বল বলা হয়। তাহলে এতটা, আর তার নিচে রয়েছে প্রতিমিত বল, সেটা হচ্ছে এতটা। এসআই পদ্ধতিতে কার্যের অভিকর্ষ এককের সংজ্ঞা। তাহলে এসআই পদ্ধতিতে যেহেতু জিজ্ঞাসা করেছে, সেহেতু আমরা বলবো কিলোগ্রাম মিটারটা, মানে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে কার্য করা হয় তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার। পরের প্রশ্ন, একটি 100 ওয়াটের বাল্ব 5 মিনিট জ্বললে কত জুল শক্তি ব্যয়িত হবে? তাহলে করে দিয়েছি অঙ্কটা, একটু দেখে নাও।
তাহলে 30,000 জুল। পরের প্রশ্নটা, একটি সূর্যলাকার কম্পাঙ্ক দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, তরঙ্গ বেগ সমান জিজ্ঞাসা করবে। তো খুবই সহজ, ভি সমান এন ল্যামডা করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। ওরই অথবা যে প্রশ্নটা রয়েছে, শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন বাদ্যযন্ত্রের উৎপন্ন শব্দকে পৃথকভাবে চিহ্নিত করি? আল্ট্রাসনিক শব্দের একটি ব্যবহারিক প্রয়োগ। তাহলে স্বর হচ্ছে সেই শব্দ, গুণ, আর হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করা হয়। তাহলে দুটো প্রশ্নের উত্তর, একটা স্বর আর একটা গভীরতা নির্ণয়। আল্ট্রাসনোগ্রাফিও চলবে। শিশিরাঙ্ক কাকে বলে? এটা আমরা এর আগে অনেকবার পড়ে নিয়েছি। তারপর একটা, বদ্ধ ঘরে জল ছেটানো হলে শিশিরাঙ্কের মানের কি পরিবর্তন হয়? তাহলে বৃদ্ধি পাবে, শিশিরাঙ্কের মান বৃদ্ধি পাবে। তারপরেরটা, এই পরমাণু থেকে দুটি প্রোটন ও দুটি নিউট্রন বেরিয়ে গেলে নতুন যে পরমাণু সৃষ্টি হবে তার পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত? তাহলে নতুন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হবে 90 আর ভর সংখ্যা হবে 231। তারপর, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো। তাহলে এটাও আমাদের রিপিটেড প্রশ্ন। তারপর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে এর মান কি উষ্ণতার উপর নির্ভর করে? না, উষ্ণতার উপর এর মান নির্ভর করে না। পদার্থের দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করা হয় কেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। যেহেতু উষ্ণতার উপর দ্রাব্যতা নির্ভর করে, তোমরা নিশ্চয়ই পড়েছ যে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে সেটা অসম্পৃক্ত হয়ে যায়। পরেরটা অথবাটা, 40°C উষ্ণতায় 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। তাহলে KNO3 দ্রাব্যতা কত? দ্রাব্যতা সমান দ্রাবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। তাহলে উত্তর হলো 60। নির্দেশক কাকে বলে? প্রশমন বিক্রিয়ায় এটির ভূমিকা লেখো। এগুলো তোমাদের সহায়িকাতেই পেয়ে যাচ্ছ তোমরা, তাও একবার দেখে নাও, যাদের কাছে সহায়িকা নেই তারা তুলে নেবে। নির্দেশক কাকে বলে? আর প্রশমন বিক্রিয়ার প্রয়োজনীয়তা। এত। অথবাটা, দাঁতের ক্ষয়ের উপর pH এর প্রভাব উল্লেখ করো। তাহলে দাঁতের উপর এবং চাষের জমিতে, মাছ চাষের পুকুরে, এগুলোর ক্ষেত্রে একবার pH এর প্রশ্ন যেগুলো রয়েছে তোমরা একবার দেখে নেবে। তাহলে এটা হলো এখানে। তাহলে দাঁতের ক্ষয় শুরু হয় কখন? সেই pH এর মানটা মনে রাখবে, 5.5 এর নিচে নামে। মিশ্র পদার্থের উপাদানগুলি পৃথকীকরণের দুটি প্রয়োজনীয়তা। তাহলে এটা এর আগেও একটা পেজে ছিল, আরও একবার দেখে নাও। ঠিক আছে, 4টে পয়েন্ট রয়েছে, তোমরা দেখে নেবে একটু। জলে কি জাতীয় দ্রব্য দ্রবীভূত থাকলে আর্সেনিক দূষণ সৃষ্টি হয়? আর হু নির্দেশ্য এর মাত্রাটা কত? তাহলে আর্সেনাইট ও আর্সেনেট লবণ দ্রবীভূত থাকলে আর মাত্রাটা হচ্ছে 0.05 mg/L। পরেরটা, ইউট্রোফিকেশন কি? তাহলে এখান থেকে এতটা। তারপরে শান্ত বা ধারাবাহিক প্রবাহ কাকে বলে?
এখান থেকে এতটা। কোন শর্তে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে রূপান্তরিত হয়? শান্ত প্রবাহের বেগ সন্ধি বেগের বেশি করা হলে বা বেশি যদি হয়ে যায় তাহলে শান্ত প্রবাহ অশান্ত প্রবাহে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে সন্ধি বেগের বেশি বেগ যদি হয়। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এবং এই সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে এই প্রশ্নটা আমরা এর আগে 2-3 বার করে নিয়েছি। সেম তার অথবা প্রশ্নটাও যেটা রয়েছে বারবার বলেছি 3টে গতিসূত্রের লেখচিত্র এবং বীজগাণিতিক নিয়মটা দেখে রাখবে। তাহলে এই প্রশ্নগুলো হয়ে গেছে আমাদের আগে। তারপরে তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্র এটাও বলে দিয়েছি। আর তার সাথে যেটা রয়েছে 1 ক্যালোরি সমান কত আর্গ, এটা একটু দেখে নাও। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 × 10⁷ আর্গ। তাহলে বারবার দেখছো একই প্রশ্ন রিপিট হচ্ছে, তাহলে 2-1টা পেজ প্রথমের দিকে করে নিতে পারলে পুরোপুরিভাবে তারপর একই প্রশ্ন আসবে, তোমাদের আর অসুবিধা হবে না। তবে জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতি বলতে কী বোঝায় আর একটি সুবিধা লেখো। তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতি এখান থেকে এতটা। দেখতে একটু বড় হলো, জিনিসটা খুবই সহজ। যে কোনো সাধারণ তরল উত্তপ্ত করলে তার আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি, তাহলে উষ্ণতা বাড়াচ্ছি, সেক্ষেত্রে এর আয়তন কমবে। আবার 4 ডিগ্রির পরে নর্মাল যেমন সবার বাড়ে সেরকম এরও বাড়বে। তাহলে এই উষ্ণতাটা মনে রাখার শুধু এখান থেকে এতটা। তাহলে সুবিধা যদি বলা হয়, তাহলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ নীতির জন্য শীত প্রধান দেশে খুব ঠান্ডার দিনেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে, এতটা। পরেরটা 4-টা, দুটি মৌলিক ইলেকট্রন বিন্যাস দেখাতে বলেছে এবং এর মধ্যে কোনটা নিষ্ক্রিয়। তাহলে আর্গন নিষ্ক্রিয় আমরা এমনিই জানি, বাকি ইলেকট্রন বিন্যাসটা দেখা নাও। অক্সিজেনের 2-6 আর আর্গনের হচ্ছে 2-8-8। তাহলে আর্গন হলো নিষ্ক্রিয় মৌল, কারণ ওর শেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে। পাঁচটা 9 গ্রাম জলে মোট অণুর সংখ্যা কত? এর মধ্যে কটি হাইড্রোজেন এবং কটি অক্সিজেন পরমাণু আছে? তাহলে সবার প্রথমে 9 গ্রাম জলের অণুর সংখ্যা বের করে নিলাম। এখন একটা জলের অণুর মধ্যে 2টো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু থাকে, এই যে H2O, তাহলে 2টো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। তাহলে এখন আমাদের মোট অণুর সংখ্যা হচ্ছে এতগুলো। তাহলে একটা অণুর মধ্যে 2টো হাইড্রোজেন পরমাণু, তাহলে এতগুলো অণুর মধ্যে 2 দিয়ে গুণ করব। একটা অক্সিজেনের পরমাণু মানে একটা জলের অণুর মধ্যে একটা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে এতগুলো অণুর মধ্যে 1 দিয়ে গুণ করব। তাহলে সেটাই করেছি, এবার দেখে নাও। কেলাসন বলতে কি বোঝায়? কেলাসন প্রক্রিয়ায় যে কোনো কেলাস দ্রবণে যোগ করা হলে কেলাসন দ্রুত হয়, তাকে কি বলে? মানে যে কেলাসটা যোগ করলে দ্রবণটা কেলাসনটা দ্রুত হয়, তাকে কি বলা হয়? তাকে বীজ কেলাস বলা হয়। বীজ কেলাস। আর কেলাসন কাকে বলে একটু দেখে নাও। তাহলে এখান থেকে এতটা। আর যাদের কাছে এটা একটু বড় মনে হচ্ছে তারা এখানে একটু ছোট করে রয়েছে, সেটাও একটু দেখে রাখবে। পরেরটা NaOH এর 2 লিটার জলীয় দ্রবণে 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে, দ্রবণটির মোল পার লিটার বা মোলারিটি কত? তাহলে করে দিয়েছি অঙ্কটা, একটু দেখে নাও। তাহলে উত্তর হলো 0.25 মোল পার লিটার। গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া ঘটানো হলে কী হবে? আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বেরিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে বিক্রিয়া ঘটালে কী হবে? তাহলে এটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণ, বিয়ের প্রশ্নটা। আর এই প্রশ্নটা তো বহুবার রিপিট হয়েছে, আমরা বারবার বলেছি এই ছকটা একটু ভালো করে দেখে রাখবে নাইট্রিক অ্যাসিডের, এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স
থাকে। তাহলে আমাদের যে প্রশ্নটা করেছে উষ্ণ ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হবে? নীল রঙের কিউপ্রিক নাইট্রেট, বাদামি রঙের NO2 গ্যাস। তাহলে তার বিক্রিয়ার সমীকরণটা হলো এইটা। আর সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণটা মানে বেরিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়াটা এখান থেকে এতটা। পরেরটা, অ্যাসিড বৃষ্টি কি? এর দুটি ক্ষতিকারক প্রভাব। তাহলে অ্যাসিড বৃষ্টি কি? এখান থেকে এতটা। তাহলে এর ক্ষতিকারক প্রভাব, তাহলে এখান থেকে লিখে উদ্ভিদের উপর প্রভাব, অম্ল বৃষ্টির পরে বিস্তীর্ণ অঞ্চল, ফসল ক্ষতিগ্রস্ত, পুরোটা লেখার দরকার নেই, কিছু কিছু লিখলেই হবে। জীবজ জলের পিএইচের মান কমে যায়, মানুষের দেহে পড়লে মানুষের ত্বকে ক্যান্সার হতে পারে, এই জাতীয় কথাগুলো একটু লিখে নিন। প্রদত্ত কম্পাঙ্কগুলির মধ্যে শ্রুতিগোচর, শব্দোত্তর আর শব্দোত্তর শব্দ চিহ্নিত করতে হবে। লিখে দিয়েছি, একটু দেখে নাও। তাহলে শ্রুতিগোচর মানে যেগুলো 20 থেকে 20,000-এর মধ্যে, 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে থাকবে, সেইটা হচ্ছে শ্রুতিগোচর। আর শব্দের তর মানে হচ্ছে যেটা 20 থেকেও কম হবে, 20 হার্জের থেকেও কম। আর শব্দোত্তর 20,000-এর থেকে বেশি। হয়েছে?